মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। ভিক্ষে করে ভিক্ষে, হি ইজ আ বেগার। তোমার মেয়ে একজন ভিখিরিকে বিয়ে করতে চলেছে। কোয়ার্টার কেমন জানি না বাবা, তবে শুনেছি ঘর দুটো বেশ ছোট, তবে ছাদ খুব বড়। তোর কি মনে হয় যে তোর মায়ের ভেঙে পড়াটা অকারণ হয়েছে? মায়েরা তো মেয়েদের ভবিষ্যতের কথা ভাববে না? আমাদের কলেজেই পড়ে, সেকেন্ড ইয়ার ফিজিক্স। দ্য বয় ইজ দ্য মুন লাভার। বাংলায় কি বলবো, চন্দ্রপ্রেমিক নাকি চাঁদ পাগল? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন প্রচেত গুপ্তর লেখা একটি ছোট গল্প, চন্দ্রাহত। প্রচেত গুপ্ত সমকালীন বাংলা সাহিত্যের একটি পরিচিত নাম। তার প্রথম উপন্যাস আমার যা আছে 2004 সালে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম শিশুদের জন্য লেখা উপন্যাস লাল রঙের চুড়ি একই বছরে আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল। 2004 সালে পরিচালক তরুণ মজুমদার তার চাঁদের বাড়ি উপন্যাসটি অবলম্বনে একটি বাংলা চলচ্চিত্র তৈরি করেন। প্রচেত গুপ্ত 19-20 সানন্দা এবং দেশ পত্রিকার নিয়মিত লেখক। শুরু হচ্ছে চন্দ্রাহত। গল্প পাঠে শেখর, মুখ্য ভূমিকায় সুনয়না, সৌভিক এবং ইন্দ্রাণী, এবং একটি বিশেষ চরিত্রে লাজবন্তী। আজ কণিকার বিয়ে। কণিকাদের 3 তলা বাড়ি ঝলমল করছে। ছাদ থেকে নিচ পর্যন্ত ঝুলছে হলুদ আলোর মালা। গেটে বেত দিয়ে তৈরি করা হয়েছে চোখ ধাঁধানো তোরণ। তোরণের মাথায় সবুজ ঘাসের ব্যাকগ্রাউন্ডে সাদা ফুলের পাপড়ি দিয়ে লেখা, কণিকা শ্যামলের শুভ বিবাহে স্বাগতম। সাউন্ড বক্সে নিচু ভলিউমে সানাই বাজছে, বিসমিল্লাহ সানাই। হাতে সুদৃশ্য গিফট প্যাকেট নিয়ে নিমন্ত্রিতরা দামি গাড়ি থেকে নামছে। স্যুট, ধুতি পাঞ্জাবি, বেনারসির খসখস আওয়াজ, গয়নার টুংটাং শব্দ, বিদেশি সেন্টের মায়াময় সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ফিসফাস খিলখিল হাসি, নিচু গলায় গল্প। মনে হচ্ছে এই বাড়ি থেকে ফোয়ারার মতো আনন্দ উপচে পড়ছে। যদিও ঘটনা উল্টো রকম। এত আয়োজনের ব্যাপারে খোদ কনেরই আপত্তি ছিল। সেদিন যখন বিয়ের আয়োজন নিয়ে কণিকার মা বাবা আলোচনা করছিলেন, তখন পাশের ঘর থেকে বেরিয়ে কণিকা মাকে বলল, জাঁকজমক কিছু করার দরকার নেই মা, যেটুকু না করলেই নয় শুধু সেটুকু করো, আর লোকজন বেশি না এলেই ভালো হয়। কণিকার মা মঞ্জু বিরক্ত গলায় বললেন, কেন বড় মেয়ের বিয়েতে আমরা জাঁকজমক করব না কেন? এলাহি ব্যাপার দেখলে শ্যামল অস্বস্তিতে পড়তে পারে। কেন, অস্বস্তির কি হলো? ওরা তো তেমন কিছু করতে পারবে না, সেই কারণেই বলছি। ওদের না পারাটা কি আমাদের অপরাধ? অপরাধের কথা হচ্ছে না মা, তবে তোমাদের মাথায় রাখা উচিত সকলের সামর্থ্য তো সমান হয় না। আমরা আলো জ্বালালাম, বিরাট প্যান্ডেল খাটালাম, লম্বা মেনুতে লোক খাওয়ালাম, অথচ এরা তেমন কিছুই পারলো না। কেমন দেখাবে সেটা? রাগে হিস হিস করে উঠে মঞ্জু বললেন, খুবই খারাপ দেখাবে, কিন্তু তার জন্য তো আমরা তাই নই কোনি। ওদের সামর্থ্য কতখানি আমি তা গোড়া থেকেই জানি। যেদিন থেকে তুমি ওই ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করেছো, সেদিন থেকেই আমার জানা হয়ে গেছে। নতুন করে আর আমাকে এসব শোনাতে এসো না। আমরা আমাদের সামর্থ্য মতোই মেয়ের বিয়ে দেব, তার বেশি দেব না, কমও দেব না। যতটা জাঁকজমক করা আমাদের পক্ষে দরকার ততটাই করব। জাঁকজমকের আবার দরকার অদরকার কি? মঞ্জু কঠিন চোখে মেয়ের মুখের দিকে মুহূর্তখানেক তাকিয়ে থেকে নিচু গলায় বললেন, দরকার অদরকার বুঝতে পারলে তুমি এই কাজ করতে না। এই বাড়ির মেয়ে হিসেবে তোমাকে যা মানায় তুমি তাই করতে কোনি। কণিকার বাবা মনোময় চ্যাটার্জি উল্টো দিকের সোফায় বসেছিলেন। স্ত্রীকে থামানোর চেষ্টা করে তিনি বললেন, শোনো, কনি যখন বলছে থাক না, আমরা ছোট করেই না হয় করলাম। মনোময়ের কথায় হিতে বিপরীত হল। মঞ্জু এবার আর গলা নিচু রাখতে পারলেন না। উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের একটা সম্মান আছে। তোমার পরিচিত লোকজন আসবে, এত বড় বিজনেস, সেখানকার লোকজন তো সব হেজিমেজি নয়, ঘাসে মুখ দিয়ে তারা চলে না। সবাই কি ভাববে সেটা একবার ভেবে দেখেছো? কি ভাববে মা? কারোর অত ভাবার সময় নেই এখন। ভাববে ভাববে, সবাই ভাববে। এই বিয়েতে আমাদের সাই নেই, তাই ঘর অন্ধকার করে মেয়েকে কোনো রকমে পার করছি। সত্যি কথাটা সবাইকে জানানোর দরকার কি? তার থেকে আলো জেলে সানাই বাজিয়ে পেট পুড়ে পোলাও মাংস খাইয়ে না হয় মিথ্যেটাই বলবো। বলবো আমরা বড় মেয়ের বিয়েতে আমরা খুব খুশি, ক্ষীরের টুকরো জামাই পেয়ে আমাদের আহ্লাদের শেষ নেই। দেখো মঞ্জু, এখন এইসব কথা তুলে আর কি লাভ? এই ডিসিশন যখন হয়েই গেছে তখন। ডিসিশন আমার হয়নি, ডিসিশন হয়েছে তোমার ওই মেয়ের। এটা তার একার সিদ্ধান্ত। তুমি নিজেই মেয়ের সামনে বলো না যে এই বিয়েতে তোমার মত আছে। বলো, চুপ করে আছো কেন? কথা শেষ করে সোফা ছেড়ে উঠে পড়লেন মঞ্জু। চোখে আঁচল চাপা দিয়ে দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। দরজা পেরোনোর সময় একবার ঘাড় ঘুরিয়ে স্বামীর দিকে তাকিয়ে কান্না জড়ানো কণ্ঠে বললেন, তোমার মেয়ের মাথায় গোলমাল হয়েছে। মাথার গোলমাল না হলে কেউ এ কাজ করতে পারে না। তুমি ওকে বোঝাও, এখনো সময় আছে। স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে মনোময় চুপচাপ হাতে আঁকি বুকি কাটতে থাকেন। তিনি জানেন মঞ্জু ভুল কিছু বলছে না। কণিকা সত্যি পাগলামি করছে। এই বিয়েতে তাঁরও মত নেই, মত থাকার কোনো কারণও নেই। কোনো সুস্থ মানুষ এই বিয়েতে মত দিতে পারে না। ওই ছেলেকে কণিকার সঙ্গে কোনোভাবেই মানায় না। তার উপর আলাপ পরিচয়ও অতি অল্প দিনের। বছর খানেকও হয়নি ছোকরা গ্রামের দিকে কোনো এক ব্লক অফিসে চাকরি জুটিয়েছে। সেই চাকরি এখনো পাকা হয়নি, প্রবেশন পিরিয়ড চলছে। কাজ পাকা হবে কিনা সেই সম্পর্কেও সন্দেহ রয়েছে। মঞ্জু যখন তাকে ঘটনাটা বলেছিলেন তখন মনোময় বিজনেসের কাজে চেন্নাইয়ে ছিলেন। একটা মিটিংয়ে বেরোবেন, ঠিক তার আগে ফোন করলেন মঞ্জু। কেমন আছো, কি করছো এইসব জিজ্ঞেস না করে সরাসরি বললেন, তোমার মেয়ে কি করেছে জানো? মেয়ে? কেন, কি করেছে? নিজেই নিজের জন্য ছেলে পছন্দ করে রেখেছে। পুরুলিয়ার কোনো এক গ্রামের ব্লক অফিসে কাজ করে। কথাটা শুনে কানে টেলিফোন ধরে টানা 1 মিনিট চুপ করে রইলেন মনোময়। তারপর ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি শিওর মঞ্জু? মঞ্জু ফুঁপিয়ে উঠে বললেন, কোনি বলছে আমরা যদি রাজি না হই তাহলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই ছেলেকেও বিয়ে করবে। না না, শোনো, এখনই মেয়ের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেও না। তুমি শান্ত হও। কি বলছো তুমি? আমি শান্ত হব? এই কথা শোনার পর কোনো মা শান্ত হয়ে থাকতে পারে? ছি ছি ছি, কোথাকার কোনো এক ভ্যাগাবন্ড। কোনির কত ভালো বিয়ের ব্যবস্থা আমি করছিলাম। কিন্তু না মঞ্জু। স্ত্রীকে থামানোর জন্য প্রসঙ্গ বদলে মনোময় জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই ছেলে কি করে যেন বললে? কি করে? গর্জে উঠলেন মঞ্জু, বললেন, ভিক্ষে করে, ভিক্ষে। হি ইজ আ বেগার। তোমার মেয়ে একজন ভিখিরিকে বিয়ে করতে চলেছে। তুমি এত এক্সাইটেড হও না মঞ্জু। বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে তো। তুমি কি কনিকে বুঝিয়ে বলেছো? তোমার অসভ্য মেয়ে বলতে দিল কই? কথা শুরুর আগেই বললো, আমি খবর পেয়েছি তোমরা আমার জন্য ছেলে খুঁজছো। খামোখা পরিশ্রম করে লাভ নেই মা। আমি বিয়ের ব্যাপারে ডিসিশন নিয়ে ফেলেছি। ছেলের নাম। কথা শেষ করতে পারলেন না মঞ্জু। রিসিভার চেপে ধরে কেঁদে ফেললেন। ফোঁপাতে ফোঁপাতে বললেন, ছেলে নাকি কোনো পাড়া গায়ে সামান্য চাকরি করে। তুমি আর এটা নিয়ে ঝামেলা করো না। কোনি যদি সত্যি সত্যি বাড়ি থেকে চলে যায় তাহলে সেটা আরো অনেক বড় কেলেঙ্কারি হবে। আমি একটা কাজ করছি, শোনো, আমি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে ফিরছি, বুঝলে? আমি এখন রাখছি, বাই। ফোনটা রেখে থমকে গেলেন মনোময় চ্যাটার্জি। ভুলে গেলেন গুরুত্বপূর্ণ মিটিংয়ের কথা। তিনি ভালোভাবেই জানতেন ইতিমধ্যে গোপনে ছেলে দেখা শুরু করেছেন তার স্ত্রী। 2টি ছেলের খবরও বলেছিলেন তাকে।
পাত্র হিসেবে দুজনেই চমৎকার। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 6 মাসের মধ্যে স্টেটসে সেটেল করবে, কোম্পানির সঙ্গে কথাবার্তা পাকা। অন্যজন ডাক্তার, পড়া কমপ্লিট করেছে, আর একদিনও এই পোড়ার দেশে থাকতে চায় না। ছেলের ধারণা এদেশে ডাক্তারি করাও যা, খেতে লাঙল চালানো তাই। এদেশের রোগীদের ট্যাবলেট ক্যাপসুলের থেকে জড়িবুটিতে বেশি কাজ দেয়। ওই ছেলে ইতিমধ্যে লন্ডনের 3টি হাসপাতালে অ্যাপ্লাই করে ফেলেছে, ওখানে গিয়ে FRCS-টাও করবে। তবে দুজনেই নাকি এখন বিয়ে করার ব্যাপারে গাঁইগুঁই করছে। ওদের বাড়ির লোকেরাও ছাড়ছে না, তারা চায় বাইরে যাওয়ার আগে বিয়েটা সেরে নিক। ছেলেদের চিন্তা ভাবনার খবর পেয়ে মঞ্জু মনোময়কে বলেছিলেন, ও কিছু নয়, ভালো ছেলেরা বিয়ের আগে ওরকম একটু আধটু গাইগুই করে, ভাবে সংসার করলে ক্যারিয়ার রসাতলে যাবে। এসব ব্যাপারে কোনিও বা কম কোথায়, সেও তো সবার আগে কেরিয়ারই পছন্দ করে। এই আমার ইচ্ছে কি জানো, কোনি 2 ক্যান্ডিডেটকেই মিট করুক, তারপর না হয় ও নিজেই বেছে নিক। বিয়ে কোনো হেলা ফেলার বিষয় তো নয়, জোর করে চাপিয়ে দেওয়াটাও চলে না আজকালকার মেয়ে। আজকাল জীবন সঙ্গী নিজেই পছন্দ করে নিতে হয়, কি বলো? তাহলে তুমি মেয়ের সঙ্গে কথা বলো। এই কথা বলতে গিয়েই বিপদ হয়েছিল, জানেন মনোময়। পুরো একটা দিন অবাক হয়ে ভেবেছিলেন তিনি, তাঁর ইউনিভার্সিটিতে পড়া মেয়ে এত বড় গাধা কি করে হলো। শুধু ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছে তা তো নয়, কণিকা BA এবং MA দুটোতেই ফার্স্ট ক্লাস। গাধা না হলে তার পরেও কেউ এই কাণ্ড করতে পারে? আমেরিকা লন্ডন ছেড়ে গ্রামে গিয়ে সংসার পাতার সিদ্ধান্ত নেয়। চেন্নাই কলকাতার ফ্লাইটে বসেই মনোময় সিদ্ধান্ত নিলেন, ফিরেই মেয়ের সঙ্গে নিজে কথা বলবেন। মঞ্জুর মতো রাগের কথা নয়, কথা বলবেন ঠান্ডা ভাবে। তিনি জানতে চাইবেন ওই ছেলের মধ্যে মেয়ে কি দেখেছে, কোন প্রতিভা। মায়ের সঙ্গে জেদাজেদি থাকলেও তার সঙ্গে মেয়ের সম্পর্ক মধুর। অনেক কথাই কোনি সহজভাবে বাবাকে বলতে পারে, বলতে ভালোবাসে। গোড়া থেকে নিজে হাতে ট্যাকল করলে সমস্যা এতটা দূর যেত না বলে মনে হয়। কণিকা নিজের ভুল বুঝতে পারত। বাড়ি ফিরে সেদিন বিকেলে মনোময় মেয়েকে জিজ্ঞেস করলেন, শোন এদিকে, বলছি যে তোর মা যা বলছে তা কি সত্যি? কণিকা অবাক কণ্ঠে বলল, মা কি বলেছে তা তো জানি না বাবা। তুই নাকি কাকে বিয়ে করবি বলে ঠিক করেছিস, কি ব্যাপারটা কি? বাবার সঙ্গে সহজ হলেও কণিকা একটু লজ্জা পেল। যতই হোক বিয়ের কথা। নিঃশব্দে মাথা নিচু করে সে তার উত্তর বুঝিয়ে দিল। তুই কি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছিস কোনি? হ্যাঁ বাবা, নিয়ে ফেলেছি। তোমাদের হয়তো আরো কয়েকটা দিন পরে জানাতাম, কিন্তু মা যেভাবে আমার জন্য ছেলে খুঁজতে উঠে পড়ে লেগেছে, তাই এখনই বলতে বাধ্য হলাম। মেয়ের কথা শুনে মনে হচ্ছে ঘটনা অনেক দূর নয়, পুরোটাই গড়িয়ে গেছে। একটু চুপ করে থেকে তিনি বললেন, বলছি যে ছেলে শুনলাম চাকরি বাকরি তেমন কিছু করে না, তোর মা বলছিল। মা পুরোটা ঠিক বলেনি, খানিকটা ঠিক বলেছে। শ্যামল চাকরি পেয়েছে, কিন্তু মাইনেপত্র ভালো নয়, তবে কোয়ার্টার পেয়েছে। এইসব ছোট চাকরিতে প্রবেশনে থাকার সময় সাধারণত কাউকে কোয়ার্টার দেওয়া হয় না, ওকে দিয়েছে। হবু স্বামীকে কোয়ার্টার দিয়েছে বলার মধ্যে মেয়ে একটা প্রচ্ছন্ন গর্ব অনুভব করছে বলে মনোময়ের মনে হলো। কষ্ট হলো তাঁর। কলকাতা থেকে দূরে অজপাড়া গায়ে সামান্য একটা এলেবেলে কোয়ার্টার নিয়ে তার মেয়ে গর্ব করছে। দুঃখের বিষয়, মেয়েকে তো তিনি এভাবে মানুষ করেননি। তিনি যেভাবে মানুষ করেছেন তাতে তার স্বামী লন্ডনে টেমস নদীর ধারে কোয়ার্টার পেলে গর্ব করা উচিত। নিজের প্রতি এক ধরনের হতাশা তৈরি হলো মনোময়। সেই হতাশা লুকিয়ে তিনি হাসবার চেষ্টা করলেন। বললেন, গুড গুড,
সেই কোয়ার্টারটা কেমন তা কি তুই জানিস কোনি? ঘর কটা? হ্যাঁ, ইচ্ছে করেই আগে ছেলেতে না গিয়ে ছেলের ঘর বাড়ি নিয়ে আলোচনা শুরু করতে চাইলেন মনোময়। কণিকা উৎসাহ নিয়ে বলল, কোয়ার্টার কেমন জানি না বাবা, তবে শুনেছি ঘর দুটো বেশ ছোট, তবে ছাদ খুব বড়। মনোময় অবাক চোখে জিজ্ঞেস করলেন, ছাদ বড়? হ্যাঁ, ছাদ, বড় ছাদ? বড় ছাদ খুব একটা কাজে লাগবে কি? বাহ, লাগবে না। ওখানে তো বেশিরভাগ সময় সন্ধ্যের পর কারেন্ট থাকে না। ভ্যাপসা গরমে ঘরের মধ্যে শুয়ে মরবো নাকি? মাদুর নিয়ে ছাদে চলে গেলেই হবে। জানো বাবা, খানিকটা দূরেই একটা জঙ্গল মতোও আছে। বড় কিছু নয়, ছোট্ট জঙ্গল, আর পাশেই একটা দিঘি। তাই সন্ধ্যের পর বাতাস খুব প্লেজেন্ট। রাতের দিকে শীত শীত করে। বাড়ির কাছে জঙ্গল বা দিঘি থাকা একটা সৌভাগ্যের ব্যাপার, তাই না বাবা? হ্যাঁ, তাই তো। তুই তো খুব ডিটেলসে খবর নিয়েছিস দেখছি। দেখ, পাড়া গাঁয়ে দিঘি থাকবে, জঙ্গল থাকবে, সাপ খোপ মশামাছি থাকবে, এটা আশ্চর্যের কি? শহরে বরং গাছপালা, ওয়াটার বডি থাকলে সেটাই আশ্চর্যের। বিদেশে তো এরকম অনেক আছে। খবর আমি নিইনি, আসলে ওই বলছিল খোলামেলা জায়গা ও খুব ভালোবাসে, তাই সব বলছিল আর কি। মনোময় ভুরু কুঁচকে মেয়ের দিকে তাকালেন। নিজের মেয়েকে কি তার খানিকটা অচেনা লাগছে? কি এমন ঘটল যে মেয়ে এতটা বদলে গেছে? তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, ছাদের কথা তো হলো, আর ওই বাথরুম, কিচেন, এগুলো ঠিক আছে তো? ঠিক নেই বাবা, শুনেছি কিচেনের অবস্থা খুবই খারাপ। বৃষ্টির সময় টিনের শেড থেকে জল পড়ে। বাথরুমও সেই রকম, উঠোন পেরিয়ে যেতে হয়। জলের সমস্যাও আছে। গরমের সময় সমস্যা বাড়ে, যদিও খুব সমস্যা হওয়ার কথা নয়। মনোময়ের নিঃশ্বাস থমকে গেল কণিকার কথা শুনে। এসব কি বলছে মেয়ে? অবাক কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, কেন? আমি তো বুঝতে পারছি না, সমস্যা হওয়ার কথা নয় কেন? বাবার দিকে তাকিয়ে সুন্দর হেসে কণিকা বলল, শ্যামল বলেছে কাছেই একটা কুয়ো আছে, সেই কারণে খুব কিছু সমস্যা হবে না। জানো তো বাবা, কুয়ো থাকলেই না তার সঙ্গে একটা দারুণ বাঁধানো কুয়োতলা থাকে। আমি অবশ্য এখনো জানি না এখানকার কুয়োতলাটা বাঁধানো কিনা। মনোময় চ্যাটার্জি অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকালেন। তিনি কি শুনছেন? যা শুনছেন তা কি ঠিক শুনছেন? তাঁর মেয়ে উঠোন পেরিয়ে বাথরুমে যাবে, কুয়ো থেকে জল তুলবে, এরপর হয়তো বলবে কুয়োতলায় বসে দুপুরে নভেল পড়বে। মঞ্জু ঠিকই বলেছে, কণিকার মাথায় গোলমাল হয়েছে। নইলে যে মেয়েকে এক গ্লাস জল নিজে নিয়ে কোনোদিন খেতে হয়নি, সেই মেয়ে এইসব ভাবছে। মেয়ের সঙ্গে কথা বলে মনোময় এতক্ষণে বুঝে গেছেন কণিকাকে আর কিছু বলে লাভ নেই। যে হবু স্বামীর কোয়ার্টারের কুয়ো নিয়ে উত্তেজিত, আনন্দিত, তাকে কিছু বলে লাভ কি? স্ত্রীকে সে কথা বুঝিয়ে বললেন মনোময়। সব শুনে মঞ্জু আক্ষেপের সুরে বললেন, দেখবে দেখবে এই মেয়ে কত বড় বিপদে পড়ে, তুমি আমার কথা মিলিয়ে নিও। মনোময় সেই বিপদ আঁচ করতে পারলেন না এমন নয়, পারলেন। এক সপ্তাহ রাতে ঘুম হলো না, কাজে মন দিতে পারলেন না। মেয়েকে এখন বকাঝকা করে কোনো লাভ হবে না। সে এখন একটা ঘোরের মধ্যে ঢুকে পড়েছে। এই ছেলের কাছ থেকে তাকে সরিয়ে আনা অসম্ভব। ওর মায়ের মতো জোর খাটাতে চাইলে খারাপ কিছু ঘটে যেতে পারে। তাছাড়া কণিকার প্রতি কঠোর হওয়া তার পক্ষে সম্ভব নয়। উপায় একটাই, ছেলেটাকে যদি কিছু করা যায়। খড়কুটো চেপে ধরার মতো করে মনোময় চ্যাটার্জি একটা শেষ চেষ্টা করলেন। কিছুদিন পরে কণিকাকে প্রস্তাব দিলেন। আচ্ছা কণি, এদিকে আয়, শোন শোন, তুই যদি চাস তাহলে ওই ছেলের সঙ্গে আমি কথা বলতে পারি। দেখ, মুম্বাই বা চেন্নাইতে
বা কলকাতায় যদি বলিস, আমি ওর একটা কাজকর্মের ব্যবস্থা করে দেব। তুই অন্যভাবে নিস না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার মনে হয় না ওরকম একটা অজপাড়া গায়ে গিয়ে তোর বেশি দিন ভালো লাগবে। ওখানে তো স্যুট করবে না। আমি যে কাজের ব্যবস্থা করব তাতে মাইনেপত্র খারাপ হবে না। আই থিঙ্ক এটার থেকে তো বেটার হবেই। আর তাছাড়া আমাদের টাচে থাকতে পারবি। আর যদি কোনো দরকার হয় আমরা তো রইলাম। উই আর দেয়ার। কণিকা বাবার প্রস্তাব শুনে মুচকি হাসল, বলল, থ্যাংক ইউ বাবা, কিন্তু এর কোনো দরকার নেই। শ্যামল এরকম একটা জায়গাতেই থাকতে চায়। সে পুরুলিয়া টাউনের প্রপারেও থাকার চান্স পেয়েছিল, কিন্তু নেয়নি। আসলে তার একটা উদ্ভট শখ আছে। ফাঁকা জায়গা না হলে সেই শখ ভালো করে মেটানো যায় না। শখ? কিসের শখ? থাক বাবা, সেই শখের কথা জেনে তোমাদের আর লাভ নেই। মা তো এমনিতেই ভেঙে পড়েছে, তার উপর যদি এটা শোনে তাহলে আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। তোর কি মনে হয় যে তোর মায়ের ভেঙে পড়াটা অকারণ হয়েছে? মায়েরা তো মেয়েদের ভবিষ্যতের কথা ভাববে না? যাই হোক, তুই যদি শ্যামলের শখের কথা বলতে না চাস তাহলে বলিস না, আমি তোকে জোর করব না। কিন্তু এই শখ মেটানোর সঙ্গে ফাঁকা জায়গার কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। কি করে সে কি বাগান করে, গার্ডেনিং করলে অসুবিধাটা কি? আমাদের ওই বাদুর ফার্ম হাউস তো আছেই। উইকেন্ডে না হয় তোরা চলে গেলি, নোবডি উইল ডিস্টার্ব ইউ দেয়ার। মনোময়ের প্রস্তাব শুনে হঠাৎ কণিকার চোয়াল শক্ত হয়ে উঠল। সে স্পষ্ট কণ্ঠে বলল, আমি যতদূর চিনি শ্যামল শ্বশুর মশাইয়ের বাগান বাড়িতে গিয়ে শখ মেটানোর মতো ছেলে নয়। তাছাড়া গার্ডেনিং সে করেও না, তার স্বভাব অন্য। ইনফ্যাক্ট ওর এই স্বভাবের কথা যেদিন আমি জানতে পারি সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ছেলেকে আমি বিয়ে করব। তোমরা যদি মনে করো আমার এই বিয়েতে বাড়ির সম্মানে বড় ধরনের ধাক্কা লাগছে, তাহলে আমি না হয় বাইরে গিয়ে বিয়ে করে নিচ্ছি। কত মেয়েই তো বিয়ের জন্য বাড়ি ছাড়ে না। কথা শেষ করে দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল কণিকা। মনোময় মেয়ের মাথায় হাত রেখে গাঢ় স্বরে বললেন, ইটস ওকে, শান্ত হ কণি, শান্ত হ। দেখ, আমরা চাই যে এট দ্য এন্ড অফ দ্য ডে তুই সুখী হোস। আমার বিশ্বাস তুই নিশ্চয়ই ঠিক মানুষকেই বেছেছিস। তার কোনো একটা সুন্দর স্বভাব তোকে স্পর্শ করেছে। কণিকা মুখ থেকে হাত সরিয়ে বড় বড় ভেজা চোখ দুটো তুলে বলল, সুন্দর কিনা জানি না বাবা, তবে তারই শখের কথা তুমি শুনলেও মুগ্ধ হবে। মনোময় চ্যাটার্জি এক দৃষ্টিতে মেয়ের চোখের দিকে তাকিয়ে রইলেন। কণিকা ফিসফিস করে বলা শুরু করল, বাবা, শ্যামল হলো একজন মুন লাভার, চাঁদের ভক্ত। একটু ভক্ত নয়, ভীষণ ভক্ত। জ্যোৎস্না দেখলে সে পাগলের মতো হয়ে যায়, জাস্ট লাইক আ ম্যাড ম্যান। পূর্ণিমার দিনগুলোতে সে কিছুতেই ঘরে থাকতে চায় না, থাকলেও সব আলো নিভিয়ে বসে থাকবে, নইলে ছুটে চলে যাবে ছাদে। ছাদ না থাকলে পথে পথে ঘুরবে। কতবার যে জ্যোৎস্না দেখতে সে কলকাতা ছেড়ে বাইরে চলে গেছে, গভীর রাত পর্যন্ত খোলা ছাদে বা মাঠে শুয়ে ঠান্ডা লাগিয়ে ফিরেছে গা ভর্তি জ্বর নিয়ে। একবার তো নিউমোনিয়া হতে হতে বেঁচে গিয়েছিল। কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে কাঁকড়াঝোড়ের জঙ্গলে গিয়ে হারিয়ে গেল। বিরাট টেনশনের ব্যাপার। খুঁজে পাওয়ার পর সবাই যখন চেপে ধরল, সে জানালো একটা চকচকে পথ ধরে হাঁটছিল। খানিক পরে খেয়াল হয় ওটা আসলে কোনো পথই নয়, চাঁদের আলো। ব্যাস, রাস্তা হারিয়ে গেল। বোঝো কাণ্ড। তারপর থেকে ওর বন্ধুরা কেউ আর ওর সঙ্গে বাইরে যেতে চাইতো না। গেলেও অমাবস্যা দেখে যেত। সবাই ঠাট্টা করে বলতো, চাঁদে পাওয়া ছেলে। ওই ছেলেকে প্রথমে আমি তেমন আমল দিতাম না, বিশ্বাস করো। আমল দেবার মতো কি গুণই বা আছে তার? কিন্তু যেদিন শুনলাম। কণিকার চোখ চকচক করছে। মনোময় সেদিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে।
বিড়বিড় করে বললেন, কি বলছিস তুই? শুধুমাত্র এই কারণেই তুই ওই ছেলেটাকে পছন্দ করেছিস? শুধুমাত্র? একে তুমি শুধুমাত্র বলছো? মা বুঝবে না, কেউই বুঝবে না, কিন্তু আমি ভেবেছিলাম তুমি অন্তত বুঝতে পারবে। একজন চাঁদে পাওয়া মানুষের সঙ্গে জীবন কাটানোর লোভ কোনো মেয়ে ছাড়তে পারে? অনেক কষ্ট হবে জেনেও পারে না। স্ত্রীকে এই অদ্ভুত কথাটা বলেননি মনোময়। বললে বিরাট ঘাবড়ে যাবে সেই ভয় বলেননি। শুধু বললেন, ওই ছেলের নাকি কি সব শখ টক আছে, তাতেই তোমার মেয়ে মুগ্ধ হয়েছে। ওসব বাজে কথা। এই ছেলে আসলে বিরাট বদ। মিথ্যে ভুজুং ভাজুং দিয়ে বড় লোকের সুন্দরী মেয়েকে কবজা করেছে। ছোটদি বলছিল নিশ্চয়ই জল পড়া ধরনের কিছু একটা খাইয়ে দিয়েছে, খবর নিয়ে দেখো। চিন্তিত মনোময় বিরক্ত হয়ে বললেন, আহ, চুপ করবে, যত সব কুসংস্কার। মঞ্জু চুপই করে গেলেন। তবে বিয়ের সময় জাঁকজমকের কিছু কম করলেন না। বাড়ির সামনেই প্যান্ডেল করে নিমন্ত্রিতদের আপ্যায়নের ব্যবস্থা হলো। সেখানে লাল ভেলভেটের সোফা পাতা রয়েছে, চা, কফি, ঠান্ডা পানীয়। মূল খাবার জায়গা 3 তলার ছাদে। বিয়ের আসর বসেছে বাড়ির পেছনে। বাগানের একটা অংশে শামিয়ানা টাঙিয়ে নেওয়া হয়েছে। সমস্যা হলো, সন্ধে উতরে গেলেও বর এসে পৌঁছয়নি। যদিও বিয়ের লগ্ন রাত 12:53 বরের চলে আসার কথা 8টায়। এখন 8:30টার কিছু বেশি হয়ে গেছে। মনোময় বরযাত্রীদের জন্য বাসের ব্যবস্থা করতে চেয়েছিলেন, এসি ভলভো বাস। কণিকা সেই পরিকল্পনা বাতিল করেছে। বরযাত্রীর সংখ্যা নাকি কিছুতেই 10-এর বেশি হচ্ছে না। 2-1জন কমও হতে পারে। 2টো গাড়িতেই ধরে যাবে। মনোময় মেয়ের কথা শুনে বিরক্ত হয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, তুই কি করে জানলি যে 10-এর বেশি হবে না? শ্যামল বলেছে ওর অত আত্মীয় টাত্মীয় নেই, যারা আছে তারাও সকলে আসবে না। আসবে না? হো, তাহলে গাড়ির কথাই বলে দিচ্ছি। কটা গাড়ি বলবো? 3টে বলি? বাবা, ওরা নিজেরাই ব্যবস্থা করে আসবে। নিজেরা ব্যবস্থা করে আসতে গিয়ে বর এবং বরযাত্রীর দল রাত 10টা বাজিয়ে ফেলল। ততক্ষণে অতিথিরা অনেকেই চলে গেছে। বারবার ফোন করেও বর বা তার বাড়ির লোকেদের ধরা যায়নি। টেনশনে মঞ্জু দেবীর প্রেশার বেড়ে গেল। তাকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া হলো। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, আমি জানতাম এই ছেলে বিরাট গোলমাল করবে। গোলমালের এখন কি দেখলে পরে আরো দেখবে, আমি বলে দিলাম। মনোময় চাপা গলায় ধমক দিয়ে বললেন, উফ, তুমি চুপ করবে? বাড়ি ভর্তি লোক, কোনি কাঁদছে, তুমি চেঁচাচ্ছ। কি ভাবছে সবাই? কি হচ্ছেটা কি? বাড়ি যতটা বড় করে সাজানো হয়েছিল, বিয়ে ততটা হইচই করে হলো না। বরের দেরি করে আসার রাগ চট করে কেউ ভুলতে পারল না। শান্তভাবেই বিয়ে শেষ হলো, বাড়তি কোনো উচ্ছ্বাস ছাড়াই। আরও শান্তভাবে পরদিন বিকেলে কণিকা বাপের বাড়ি ছেড়ে রওনা দিল, হাতে গোনা 2-3টে সুটকেস আর ব্যাগ নিয়ে। সবাই ভেবেছিল মেয়ে চলে যাবার সময় মঞ্জু দেবী খুব কান্নাকাটি করবেন, কিন্তু সেরকম কিছু ঘটল না। তিনি থমথমে মুখে মেয়ে জামাইকে আশীর্বাদ করলেন। মঞ্জু দেবী কাঁদলেন 4 বছর বাদে। বদ্ধ উন্মাদ অবস্থায় জামাই গাছে ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করার ঠিক 3 দিন পর 2.5 বছরের নাতনির হাত ধরে মেয়ে যখন ফিরে এলো তখন। তবে সেই কান্নার মধ্যে দুঃখের থেকে আনন্দই বেশি ছিল। নাতনিকে জড়িয়ে ধরে তিনি বললেন, কি চেহারা হয়েছে দুজনের, চুলে তেল নেই, গায়ের পোশাক ময়লা। ছি, কি দেখছি। দাঁড়া 2 দিনে তোদের ভোল পাল্টাচ্ছি। মা মেয়েকে জলে চুবিয়ে কেমন কাছি দেখবি। মনোময় চ্যাটার্জি ছিলেন 3 তলার বারান্দায়।
তার শরীর ভালো নেই, একটা স্ট্রোক হয়ে গেছে। সপ্তাহে 3 দিনের বেশি কাজে বেরোন না। তার উপর আজ মেয়ে আসছে শুনে আরো বেরোননি। কণিকার পায়ের আওয়াজে মুখ ফেরালেন। আয় মা, আয় আয়, বস। কণিকা বাবার কাছে এসে হাঁটু গেড়ে বসল চেয়ারের পাশে। তারপর কোলে মাথা রেখে ফুঁপিয়ে উঠল। মনোময় মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত গলায় বললেন, কাঁদিস না মা, কাঁদিস না। তুই তো চেষ্টা করেছিলি, এই কবছরের সেবা চিকিৎসা কোনোটাই তো কম করিসনি। মাঝখানে তো কদিনের জন্য একটু ভালো হয়েছিল শুনলাম। আসলে আসলে কি জানিস, অসুখটাই তো এরকম। কণিকা মাথা নাড়তে নাড়তে বলল, আমারই ভুল বাবা, আমার ভুল। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম নর্মাল। তখন আমার বোঝা উচিত ছিল, সন্দেহ করা উচিত ছিল। পুরনো অসুখ, ট্রিটমেন্ট কিচ্ছু নেই। ভুল অবশ্য কণিকা করেছিল, বলা ভালো ধোঁকা খেয়েছিল। যাকে সে চাঁদ প্রেমিক ভেবেছিল, সে যে আদতে মানসিক রোগী, তা বিয়ের আগে টেরই পায়নি কণি। বুঝতে পেরেছিল বিয়ের বছর 1.5 পর। ততদিনে শ্যামলের রোগ মাত্রা ছাড়িয়েছে। শুধুমাত্র জ্যোৎস্না রাতে নয়, যখন তখন উন্মাদ হতে শুরু করলো শ্যামল। দিন নেই রাত নেই বাড়ি ছেড়ে চলে যেত পাশের জঙ্গলে। কত সন্ধ্যায় যে ছোট্ট মেয়েকে কোলে নিয়ে কণিকা শ্যামলের খোঁজে পাগলের মতো ছুটে বেরিয়েছে বিভিন্ন জায়গায়, সে কথা মনে পড়তেই যেন ডুকরে কেঁদে উঠল কণিকা। পরম স্নেহে মেয়ের পিঠে হাত বোলাতে বোলাতে মনোময় বললেন, মানুষ তো ভুল করে রে পাগলি, করে না? এবার অন্যভাবে শুরু কর। তোর রেজাল্ট ভালো, ইচ্ছে করলে চাকরি করতে পারিস। যদি চাস তো আমার বিজনেসটাও রয়েছে, ওটা দেখতে পারিস। আমার শরীরটা ভালো নেই রে। তুই যদি দায়িত্ব নিস, বড় বড় নিশ্চিন্ত হয়ে মরতে পারি আমি। মনোময়ের কথার কোনো উত্তর দিল না কণিকা। কেবল বাবার কোলে মাথা রেখে আকুল ভাবে কাঁদতে লাগল। সন্ধে নেমে এলো কলকাতার বুকে। সেই রাতে দীর্ঘ এক ঘুমে ডুব দিলেন কালচক্রের দেবী। ঘুম ভেঙে দেবী যখন চোখ মেললেন, ততদিনে 17 বছর পেরিয়ে গেছে। আরেকটি সন্ধে নেমেছে কলকাতায়। সৌমি সবে কলেজ থেকে ফিরেছে। ফিরেই বিরাট হইচই, রোজই করে। চিৎকার করে দিদিমাকে খাবার অর্ডার দেয়। ড্রয়িং রুমে রাখা দাদুর ফটোর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বকর বকর করে। কাঁচের ধুলো পরিষ্কার করে, ফুল গুছিয়ে রাখে। তারপর 2টো করে সিঁড়ি টপকে সোজা চলে আসে 3 তলায় মায়ের কাছে। কণিকা সব দিন বাড়ি থাকে না, অফিসে আটকে পড়লে ফিরতে রাত হয়। এত বড় ব্যবসা একা হাতে সামলানো সহজ কথা নয়। মনোময় মৃত্যুর আগে অনেকটা গুছিয়ে দিয়ে গেছেন। মাইনে করা লোকজনও অনেক, তবু সব দিক খেয়াল রাখতে হয়। আজ কণিকা বাড়ি আছে। নিজের ঘরে বসে অফিসের কাগজপত্র ঘাঁটছিল। সৌমি এসে লাফ দিয়ে খাটে উঠে পড়ল। মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মামি। কণিকা গলা থেকে মেয়ের হাত ছাড়াতে ছাড়াতে বলল, যাও, আগে চেঞ্জ করে এসো। সৌমি মায়ের গায়ে হেলান দিয়ে চোখ বড় বড় করে বলল, আজ একটা দারুণ কাণ্ড হয়েছে মা। কণিকা চোখ থেকে চশমা খুলল। সৌমিকে দেখতে ভারী সুন্দর হয়েছে। যত বড় হচ্ছে তার রূপ তত বাড়ছে। সবাই বলে মায়ের মতো স্নিগ্ধ চেহারা পেয়েছে মেয়েটা।
শুধু চেহারা নয়, মাথাও খুব পরিষ্কার। কণিকা ঠিক করে রেখেছে কলেজের পাঠ শেষ হলেই মেয়েকে বিদেশে পাঠিয়ে দেবে। খোঁজ খবরও শুরু করেছে। কণিকা মেয়ের এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, মজার কাণ্ড পরে শুনবো, আগে তুমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসো। না, আগে শুনতে হবে। উফ, তুমি কিন্তু দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছ সৌমি। যত বড় হচ্ছ কথা না শোনাটা একটা হ্যাবিটে দাঁড়াচ্ছে। সদ্য কৈশোর পেরোনো সৌমি এবার উঠে বসল। মায়ের চোখে নিজের ঝলমলে চোখ রেখে বলল, আজ আমি একটা দারুণ ছেলেকে মিট করেছি জানো, আমাদের কলেজেই পড়ে, সেকেন্ড ইয়ার ফিজিক্স। দ্য বয় ইজ দ্য মুন লাভার। বাংলায় কি বলবো, চন্দ্রপ্রেমিক নাকি চাঁদ পাগল। ফুলমুন হলেই সেই ছেলে পাগল হয়ে যায়, টোটাল ম্যাড। মুনলাইট দেখার জন্য ঘর থেকে বেরিয়ে পড়বে, কেউ ঠেকাতে পারবে না ওকে। কি দারুণ না মা। ওই ছেলে আমাদের কয়েকজনকে নিয়ে একদিন মুনলাইট এক্সপেডিশনে যাবে কথা দিয়েছে। মুনলাইট এক্সপেডিশন কি বলতো? জ্যোৎস্নায় খোলা আকাশের নিচে ইচ্ছে মতো ঘুরে বেড়ানো। উফ, কি রোমান্টিক। আমরা ঠিক করেছি গ্রামটামের দিকে কোথাও চলে যাব। রিভার সাইড বা ফরেস্ট হলে সব থেকে ভালো হয়। আমি বলেছি গাড়ি আমি দেব, তুমি কিন্তু বারণ করতে পারবে না। কণিকা এবার কেঁপে উঠল। তার মনে হলো চারপাশে সব কিছু দুলছে, কিছুই সে আর দেখতে পাচ্ছে না। তার সুন্দর চোখ জোড়া ঝাপসা হয়ে যাচ্ছে জলে। আবার আবার একই ঘটনা, আবার। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন প্রচিত গুপ্তর লেখা চন্দ্রাহত। গল্প পাঠে শেখর, মনোময় সৌভিক, কণিকা সুনয়না, মঞ্জু ইন্দ্রাণী, সৌমি লাজবন্তী। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনায় অরুণিমা দে, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।